হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার গরুর ভিডিও নিয়ে। তো মূলত আজকের টপিক, বর্তমান একটা গরু তো বিক্রি করলাম, এখন নতুন একটা গরু পালতেছি, সাথে আর একটা তো ছিলই। এখন আমি এই দুই গরুকে পালন করে কত টাকা লাভ করতে পারি, কী রকম খরচ হয়, কী কী রোগ বালা হয়, সে বিষয়ে আলোচনা করব। তো বর্তমানে আমার যে কালো গরু দেখতে পাচ্ছেন, কালো গরুটার মনে করেন যে ল্যাম্পি স্কিন বা এলএসডি রোগে সে আক্রান্ত। তো তার চিকিৎসা তো করতেছি। এখন চিকিৎসা বলতে ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে, পাশাপাশি মনে করেন গাছান্ত যে ঔষধগুলো সেগুলোও খাওয়ানো হচ্ছে। গাছান্ত ঔষধের কাজ গাছান্ত ঔষধ করতেছে, ইঞ্জেকশনের কাজ ইঞ্জেকশন করতেছে। আর বর্তমানে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গরুর এই এলএসডি নামক এই ভাইরাসটা শুরু হয়েছে, যেটা একটি মহামারী ভাইরাস। যে ভাইরাসের সময় মতো চিকিৎসা না করলে একটা গরুকে বাঁচানো প্রায় অসম্ভবই হয়ে যায়, আবার অনেক সময় সম্ভব হয়। যে কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই ওরে মারতে পারবে। তো এটাই 10 কথার এক কথা। আমরা মানুষ, ডাক্তার যাই বলেন না কেন, প্রত্যেকেই একটা ওসিলা মাত্র। হায়াত এবং মৌতের মালিক আমার আল্লাহ, আপনারই আল্লাহ। যার যার ধর্ম তার কাছে সমান। আমি কারো ধর্মকে ছোটো চোখে দিতেছি না, কারণ আমার চ্যানেল, আমার ভিডিও হিন্দু ভাইয়েরা দেখে, মুসলমান ভাইয়েরা দেখে, বৌদ্ধ ভাইয়েরা দেখে, খ্রিস্টান ভাইয়েরা দেখে, বিভিন্ন ধর্মীয় মানুষেরা দেখে। আমি প্রত্যেক ধর্মের মানুষকে শ্রদ্ধা জানাই, কারো ধর্মকে আমি ছোটো চোখে দেখি না, এবং আমি আমার ধর্মকে অনেক বড় চোখে দেখি। সবাই সবার ধর্মকে বড় চোখে দেখুক, এটাই চাওয়া। যাই হোক, এখন আসি গরু নিয়ে কথাতে। তো আমি যে চিকিৎসাটা করতেছি, এই চিকিৎসাটা আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ মুখ দিয়ে বলা এবং চোখ দিয়ে দেখার মধ্যে অনেক পার্থক্য। আপনি যখন একটা জিনিস চোখ দিয়ে দেখবেন তখন আপনি বেশি শিখতে পারবেন, যখন আপনি মুখ দিয়ে শুনবেন তখন আপনার একটু প্রবলেম হইতে পারে। প্লাস আপনি যদি হাতে কলমে শেখেন সেটা আরও বেশি মূল্যবান হয়। তবে আমি যেহেতু ভিডিও করে পোস্ট করতেছি, সো আপনারা চাইলে ভিডিওটা চালু রেখে আপনারা সেই জিনিসগুলোকে সংগ্রহ করলেন, করে মনে করেন প্রয়োগ করলেন আপনার গরুকে। আমার কথা হচ্ছে, ল্যাম্পি স্কিন ডিজিজ রোগ, এটা একটা ভাইরাসজনিত রোগ হলেও এর চিকিৎসা আছে। 2018 কি 19 সালে এই ভাইরাসটা আমাদের বাংলাদেশে আবির্ভাব হয়, কিন্তু সমস্যা নাই, তখন প্রথমবার ছিল, যার কারণে হয়তো বা অনেক গরু মারা গেছে। তো সেটা বড় কথা না। তো অবশ্যই সেই সময় অনেক গরু মারা গেছে, যে একটা কারণে, যে আসলে চিকিৎসা কী করবো, হাইরিডে কী রকম ভাইরাস আসছে, আমি তো মরে গেলাম। মানে মানুষ, মানে আমরা যদি হতাশ হয়ে যাই তাহলে আসল কথা সমস্যা, হতাশা আরও ঘিরে ধরবে। তাই আমাদের নিজের মাথাকে পরিষ্কার করতে হবে। এবং আপনি বা আমি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকি, অবশ্যই আমি নিজেই একজন নতুন উদ্যোক্তা। তো নতুন উদ্যোক্তা হিসাবে আমি একটাই জ্ঞান দিব, আপনার থেকে যে একটু বেশি অভিজ্ঞ, আপনি তার সাথে পরামর্শ করেন এবং তাকে আপনার গরুটা দেখান। সব গরুর চিকিৎসা ডাক্তার দিয়ে করতে হবে তা না। এই যে তেমন দেখেন, আমার গরুর চিকিৎসা কিন্তু কোনো ডাক্তার করতেছে না, যেটা সত্য কথা। এই দিক থেকে আমার একটু মনে করেন আল্লাহর রহমতে খরচটা কমিয়ে আসছে, এবং আমি নিজেও কিন্তু ডাক্তার না। তবে মজার বিষয়টা কি, আমার পাশের বাসার আমার ফ্রেন্ডের বড় ভাই, যাই হোক, তারা পুরান গরু পালক, এবং তাদের বাসায়ও একটা গরুর আর কি ল্যাম্পি স্কিন রোগ হয়েছিল। তো সেখান থেকে তারা কিন্তু অবশ্যই শিখতে পারছে যে আসলে এই রোগের কী রকম চিকিৎসা আছে, কী খাওয়াতে হবে, কী খাওয়াতে হবে না, কীভাবে রাখতে হবে, গোসল করাতে হবে কি গোসল করাতে হবে না, এই টু জেড অনেক কিছুই মনে করেন যে সব কিছু তারা জানে, কারণ তাদের বাসায় এই রোগটা হয়েছিল। আর এই ল্যাম্পি স্কিন রোগ, এটা কিন্তু বিভিন্ন গরুর বিভিন্নভাবে হয়ে থাকে। কিছু কিছু গরু আছে যাদের মনে করেন যে 4 পায়ের ভিতরে একটা পায়ের কবজি ফুলে ওঠে, মানে পায়ের যে গোড়ালি ফুলে ওঠে। আবার কিছু কিছু গরু দেখা যায় যে পায়ের গোড়ালিও ফুলে উঠলো, সাথে মনে করেন যে সিনাও ফুলে উঠলো। তো ঠিক আছে, ওঠা পর্যন্ত যদি ঠিক থাকতো তাহলে একটা কথা ছিল। ফুলে ওঠার মনে করেন যে 5-6 দিন পরে দেখা যায় যে সে ফোলা অংশটাতে রস জমে যায়। তো এখন প্রশ্নে আসি যে রস জমলে ভয় পাবেন না, আল্লাহ যদি চায় গরু বাঁচাতে পারবেন। তো
প্রথম যে টপিক সেটা হচ্ছে, আমি প্রথমে কিছু ঔষধ বিষয়ে কথা বলি। আপনার গরুর যেহেতু ল্যাম্পি স্কিনটা হয়েছে, অর্থাৎ বুঝতে হবে আপনার গরুর শরীরে 107 থেকে 105 কিংবা 110 যেটাই হোক, এগুলোর মধ্যে আপনার গরুর জ্বর থাকবে। শুধু যে জ্বর তা না, জ্বরের সাথে কোনো গরুর কাশি হয়, কোনো গরুর সর্দি হয়, কিন্তু মানে জ্বরের সাথে এসব থাকে। আর এইসব হওয়ার কারণটা কি, ল্যাম্পি কিন্তু জেসের রোগ না, এটা একটা ভাইরাসজনিত রোগ। আর এটার যে একটা ব্যথা, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যথা। সাপোজ আপনার পায়ে যদি কেউ হাতুর দিয়ে, সেই হাতুরের ওজনটা যদি হয় সাপোজ 3 কেজি, হাতুর দিয়ে যদি কেউ আঘাত করে আপনার একটা পায়ে, দেখবেন যে পাটা ফুলে উঠবে ব্যথাতে, আপনার শরীরে জ্বর চলে আসছে। সেম আমি বলতেছি এই কারণে যে একটা গরুর শরীরে যখন এই ল্যাম্পি রোগটা হয়, ওর সারা শরীর ভরে মনে করেন যে গোটা গোটা হয়। বিভিন্ন গরুর বিভিন্ন ধরনের হয়, কোনো গরুর গোটা কম ওঠে, কোনো গরুর বেশি ওঠে, কোনো গরুর গোটা ছোট হয়, কোনো গরুর গোটা বড় বড় হয়, মানে বিভিন্ন গরুর বিভিন্ন সাইজের হইতে পারে। তো রোগ কিন্তু একটাই, ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি। তো এই যে জ্বরের কথাটা যে বললাম, জ্বরটা যেন নিয়ন্ত্রণে থাকে, জ্বরটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আপনার প্রথম করণীয় হচ্ছে, আপনি এখন ট্যাবলেট খাওয়াবেন, মানে বোলাস খাওয়াবেন নাকি ইনজেকশন করবেন প্রশ্ন। এখন আপনার যদি মন চায়, আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী আপনি কিন্তু আপনার গরুকে বোলাস দিতে পারেন। বোলাস যে খুব একটা খারাপ তা না। বোলাস বলতে বোঝাচ্ছি, মনে করেন যে এসিআই কোম্পানির বিভিন্ন ধরনের মানে জ্বর কমানোর ট্যাবলেট পাওয়া যায়, বা অন্যান্য কোম্পানিরও পাওয়া যায়, দিতে পারেন। কিংবা মানুষের আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি, জ্বর আসলে কী করি, নাপা খাই, প্যারাসিটামল খাই, নাপা এক্সট্রা খাই, বা নাপা এক্সটেন্ড খাই, মানে যেটা মনে করেন যে মন চায় সেটা কিন্তু আমরা খেয়ে থাকি। তো এখন আপনার গরুর টেম্পারেচার অনুযায়ী, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আপনি আপনার গরুকে অবশ্যই একটা অভিজ্ঞ লোককে দেখাবেন, যে আর কি এই রোগের সম্মুখীন হয়েছে। আমি কিন্তু বলতেছি না যে ডাক্তারের সাথে পরামর্শ করেন না। ডাক্তারের সাথে পরামর্শ করলে হ্যাঁ আপনার 10-15 হাজার টাকাও যাইতে পারে। তো আমি এই জন্য বলতেছি যে ডাক্তারের সাথে যে যোগাযোগ করতে হবে তা না, আপনি একটা অভিজ্ঞ লোকের সাথে কথা বলেন, যে আর কি গরু পালে, যার বাসায় এরকম রোগ হয়েছে, চিকিৎসাপাতি করছে এরকম। তো এখন মূল কথাটা হচ্ছে, আপনি এখন যদি চান আপনার গরুর যদি বডি ওয়েট অনুযায়ী আর কি গরুর ওজন যদি 80 কেজি হয় বা 100 কেজির বেশি হয়, তাহলে বা 80 থেকে শুরু বলি, 80 কেজি যদি হয়ে থাকে, তাহলে আপনি দুইটা করে নাপা কিংবা প্যারাসিটামল আপনি অনায়াসে খাওয়াই দিতে পারেন। সকালে খাওয়াই দিলেন 2টা নাপা, আবার রাতে মনে করেন যে যখন ঘুম, মানে বাংলা কথা রাতের বেলা আবার 2টা খাওয়াই দিলেন। কারণ কি, সকালে যে খাওয়াইলেন, সকাল থেকে সারাদিন ওর শরীরে জ্বরটা মানে কন্ট্রোলে থাকলো, আবার রাতের বেলা জ্বরটা ব্যাক করে, সেই জ্বরটা যেন ব্যাক না করে সেই জন্য রাতে আবার 2টা নাপা খাওয়াই দিলেন। তাহলে কি হলো, শরীরে জ্বর থাকলো না। জ্বর যেহেতু নাই, সেহেতু কিন্তু গরুর শরীরে স্পট থাকলেও, মানে ব্যথা থাকলেও গরু কিন্তু খাবে। এবং এই রোগের মূল চ্যালেঞ্জটাই হচ্ছে কি, যে গরু এই মহামারী ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও সে যদি নিজের সাথে যুদ্ধ করে যদি একটু করে খাবার খেয়ে থাকে, মানে খাবার খাওয়াটা যদি বাদ না দেয়, তাহলে কিন্তু আপনার গরুটা বাঁচবে। মানে বাংলা কথা, গরুকে খাইতে হবে। গরু যদি রেগুলার যদি অল্প করেও খায়, তাহলে সমস্যা নেই। এখন এটা হলো ট্যাবলেটের, মানে বোলাসের কথা বললাম। আর আপনার যদি মনে হয় যে না আমি বোলাস দিব না, আর একটা কথা বলে রাখি, গরুর কিন্তু সর্দিও হয়, কাশও হয়। তো সেই হিসাবে আপনি 2টা ইঞ্জেকশন পুশ করতে পারবেন যদি মন চায়। তাহলে একটা ইঞ্জেকশনের নাম হচ্ছে মেলভেট ইঞ্জেকশনটা যদি আপনারা পুশ করেন, তাহলে দেখবেন যে গরুর শরীরের জ্বর কমে আসছে। আর এই ইঞ্জেকশনটা কিন্তু টানা 5 দিনের বেশি কিন্তু করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি 5 দিন এই ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারবেন। 5 দিনের ভিতরেই মানে হয়ে যাওয়ার কথা আর কি, মানে জ্বর কন্ট্রোলে আসবে এবং ইনশাআল্লাহ গরু ঠিক হয়ে যাবে। তাহলে এখন গরুর বডি ওয়েট অনুযায়ী, আমি তো বলছি একটা অভিজ্ঞ একটা লোক নিয়ে আসবেন, সেটা মেলভেটও হতে পারে, বা অন্যান্য বহু ধরনের জ্বর কমানোর যে ইঞ্জেকশন আছে সেটা পাওয়া যায় ভেটেরিনারির দোকানে। তা আপনার এখন যেটা ভালো মনে হবে সেটা নিতে পারেন। আমি যদিও ব্যবহার করতেছি মেলভেট হলো জ্বর কমানোর জন্য, এবং গরুর শরীরে যে মানে চুলকানিটা, মানে
বাংলা কথা গরুর যে মানে ল্যাম্পি হয়েছে, তো ল্যাম্পি একটা তো বসন্তজনিত রোগ, মানে বসন্ত, তো এখানে মানে চুলকায়, ব্যথা করে। তো এখন চুলকানির জন্য আমি ইউজ করতেছি হলো ফ্যানাড্রিল। ফ্যানাড্রিল নামে একটা ইঞ্জেকশন, এবং মানে দুইটা আমি ব্যবহার করতেছি হলো জ্বরকে এবং চুলকানিকে কন্ট্রোলে আনার জন্য, এই দুইটাকে। ঠিক আছে, এই দুটো যদি ইউজ করি, এই দুইটা আমি মনে করেন আমি ইউজ করে ভালো ফলাফল পাইছি। জ্বর এবং চুলকানি আল্লাহর রহমতে গরুর কমে গেছে, গরুর এই দুইটা জিনিস, বুঝতে পারছেন। আর এরপরে যে আমি গাছান্ত যে বিষয়টা, সেটা হচ্ছে আমি খাঁটি নিম পাতা, মনে রাখবেন খাঁটি নিম পাতা, তারপরে হলো রসুনের কোয়া দিবেন, মনে করেন যে 4 থেকে 5 চামচ, চা চামচ দিয়ে 4 থেকে 5 চামচ খাঁটি নিম পাতা দিবেন। তার সাথে হলো রসুনের কোয়া দেবেন 5টা। যদি রসুনের কোয়াগুলো যদি ছোটো ছোটো হয়ে থাকে তাহলে 10টা দিলেও সমস্যা নেই, মানে বাংলা কথা এই জিনিসগুলোকে পরিমাণে বাড়িয়ে দিলেও সমস্যা নাই। তো দেখেন আপনার যদি 10টা যদি রসুনের কোয়া দেন, নিম পাতা দেন, তার সাথে কুষারের রস, কুষারের গুড়, আমি আবারও বলতেছি কুষারের গুড় যদি দিয়ে থাকেন, গেল কিন্তু 3টা আইটেম, কুষারের গুড়, এবং 4র্থ নাম্বার হচ্ছে খাবারের সোডা। ঠিক আছে, খাবারের সোডা। আমি আবারও বলতেছি, আপনি 3-4টা জিনিস কালেকশন করবেন: নিম পাতা, রসুন, কুষারের গুড়, খাবারের সোডা এবং লেবু দেবেন 2টা। এই কয়টা আইটেম আপনার বাসায় রাখতেই হবে। গরু যতদিন পর্যন্ত সুস্থ না হয়, ঠিক ততদিন পর্যন্ত আপনার এই গরুকে এই কয়টা জিনিস দিতেই হবে, এর কোনো মাপ নাই। সকালে একবার, বিকালে একবার, 2 বেলা করে দিতেই হবে, না হলে কিন্তু হবে না। কারণ আমি কিন্তু শুরুতেই বলছি যে গরুর চুলকানি এবং জ্বর কমানোর জন্য ওই ইঞ্জেকশন 2টা কাজে লাগবে। অর্থাৎ 5 দিন তো মনে করেন যে ইঞ্জেকশনটা করলেন, কিন্তু 5 দিন ইঞ্জেকশনের পাশাপাশি আপনি যখন এই গাছান্তি ওষুধগুলো খাওয়ালেন, তখন গরুর মনে করেন যে ভিতর থেকে মনে করেন ওর ব্যথা, ওর খাবারের রুচি, আর এই গাছান্তি ঔষধ যেগুলো কথা বললাম, এগুলো আপনি দিবেন হলো গরুকে খাবার দেওয়ার আগে। এটাকে খাওয়াই দেবেন একটা বোতলে করে হোক কিংবা শিশিতে করে হোক, যেটাই হোক খাওয়াই দিলেন, তাহলে আর কি গরুর মুখের একটা রুচিটা চলে আসবে। এবং আমি তো বলছি যে গরু যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু গরুকে বাঁচানোর কোনো অপশন নাই। আমি কিন্তু প্রথমে কোনো অ্যান্টিবায়োটিকের কথা বলিনি। যাই হোক, আমি কিন্তু টানা 5 থেকে 7 দিন আমি কিন্তু মনে করেন যে গরুর চিকিৎসাটা করলাম এইভাবেই। ওই 2টা ইঞ্জেকশন করছি, পাশাপাশি এইটা খাওয়াচ্ছি, এখন রেগুলার খাওয়াচ্ছি। এবং আমি যে এটা কীভাবে বানাই, এটা আমি আজকে ভিডিওতে আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব, যাতে আপনারা শিখতে পারেন এবং সেখান থেকে মানে কিছু বুঝতে পারেন। কারণ অনেকে আছে যারা এখন মনে করেন যে নতুন খামারি, বাসায় একটা গরু নিয়ে আসছে, আতঙ্কা সেই গরুর এই ভাইরাসটা ধরছে। এখন এই গরুটা যদি মারা যায় তাহলে কিন্তু সমস্যা। আমার মতন যারা বেকার যুবক, আমাকে দিয়ে বলি, আমার মতন যারা বেকার যুবক, এরা যখন কোথাও থেকে বা কারো থেকে যখন টাকা নিয়ে নিবে খাতেন, বাপ মায়ের থেকে যখন আকুতি মিনতি জোর জুলুম যেভাবে হোক করে যখন 2টা টাকা নিয়ে যখন ব্যবসায়িক খাতে ব্যবহার করার পরে যদি সেটাতে ধরা খায় কিংবা লোকসান করে, তখন কিন্তু এই বেকার যুবক বা আমার মতন এই বেকার যুবকেরা কিন্তু এই সমাজে কিন্তু দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারবে কি পারবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্যে বলতেছি যে সাবধানতার মাইন নাই, শিকারও বয়স নাই, বোঝেননি? আমি চাই আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। বাংলা কথা আমি 2টা ওষুধের নাম বললাম, মেলভেট, মেলভেট, VET, বাংলাতে মেলভেট আর ফ্যানাড্রিল, মানে এই 2টা ওষুধের নাম প্রয়োজনে আপনারা সার্চ দিতে পারেন, সার্চ দিয়ে দেখতে পারেন। এই 2টা ওষুধ হলো জ্বর এবং চুলকানি কমানোর ওষুধ। আর আমি যে গাছান্তি ওষুধের কথাটা বললাম, এটা হচ্ছে শরীরে ব্যথা ঠিক করে, কাশ সর্দি ভালো করে, তারপরে খাবারের রুচিটাও কন্ট্রোলে আনে, মানে খাবার রুচিটা ঠিক রাখে। ঠিক আছে, তো টানা 5 থেকে 7 দিন আপনারা যদি এভাবে কন্ট্রোলিংয়ে রাখেন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে
আপনার গরুর যে মানে গুটিগুলা আর কি, গায়ে যে গুটিগুলা হয়েছে এই গুটিগুলা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ফাটা শুরু হবে। ঠিক আছে, ফাটা শুরু হবে। তো ফাটা পর্যন্তই যে শেষ তা না, ফাটার পরে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু শুকাইতে হবে। এখন শুকানোর জন্য কী করতে হবে? অনেকে ভাবে যে শুধু ওই নেভালন পাউডার এবং ওই একটু হ্যাক্সেসল কিংবা এগুলো দিলেই ঠিক হয়ে যাবে। আসলে না ভাই, জগৎটা যদি এত সহজ হতো তাহলে কিন্তু সবাই কিন্তু নেভালন পাউডার আর ওই ভায়োডিন দিয়েই কিন্তু সব কিছু চালিয়ে দিত। অনেক গরু আছে ভাই ল্যাম্পিস কিন্তু চামড়া ফাটা মনে করেন যে গোস্ত খুলে আসছে, তারা করতেছে কি ভায়োডিন লাগাচ্ছে, ল্যাপথলিন লাগাচ্ছে, হ্যান্ডেল লাগায় কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ কি, গরু খাওয়াই বাদ দিছে। তো আমি এখন বলি, চামড়া যখন মানে ফাটা শুরু হয়ে যায় তখন আপনারা করবেন অ্যান্টিবায়োটিক। আমি কিন্তু প্রথমে অ্যান্টিবায়োটিক করিনি। কেন করিনি? কারণ আমার গরু যখন প্রথমে রোগে আক্রান্ত হইলো, আমি দেখতেছিলাম যে গরু কি আমার খাচ্ছে। আমার ভাই বিশ্বাস করবেন, আমার এমনও দিন গেছে, মানে এই 7-8-10 দিনের মধ্যে আমার এমনও কিছু দিন গেছে যে আমার গরু একদম কিছু খাচ্ছিল না। খাবে কি হবে? ওর গরু তো মুখের মনে করেন যে ঠোঁট, মুখ, জিহ্বার ভিতরে একটা মানে বেশ কিছু জায়গায় মনে করেন যে ল্যাম্পে হয়েছে। তো এখন কথা হচ্ছে, আপনার মুখের যদি কেউ বক্সিং মারে, আমাকে দিয়ে বোঝা, আমার মুখে যদি কেউ একটা ঘুষি মারে বা কেউ যদি একটা কিছু বাড়ি মারে, মুখটা কিন্তু ফুলে উঠবে, ব্যথা করবে। ওই মুখ দিয়ে খাইতে পারবো? বা যদি 4-5টা দাঁত যদি কেউ ভেঙে ফেলে দেয়, খাইতে পারবো? না খেয়ে থাকবো না? ব্যথা হবে না? অবশ্যই কিন্তু না খেয়ে থাকবো। তো একটা গরুর যখন নাকে মুখে, যখন আবার নাকের কথাই বলে, আপনার কিংবা আমার নাকে যদি কেউ একটা জোরে ঘুষি মারে কিংবা যদি কেউ যদি ঘুতারুতাও মারে, ব্যথা করবে না? লাগবে না? খেতে পারবো না কিন্তু। আর ওরা কিন্তু নাক ডুবিয়েই খায়, মুখ ডুবিয়েই কিন্তু খাবারটা খায় থাকে। তো এখন যেখানে ব্যথা সেখানে খাবে কী করে? তখন আমি কি করছি জানেন? গরু খাচ্ছে না কিন্তু গরুকে তো খাওয়াতে হবে। আমি ঘাস কেটে ওর মুখে মনে করেন যে 1-2 করে ধরতাম, ও একটা করে খাইতো। মনে করেন আমি 3 থেকে 4 ঘন্টা ওর পাশে বসে, ও মনে করেন যে বসে থাকতো, আমি ওর পাশে বসে 1-2 করে ঘাস খাওয়াচ্ছিলাম। এই খাওয়াতে মানে আমার কথা হচ্ছে, গরুকে কোনোভাবে না খাইয়ে রাখা যাবেই না। কারণ একটা গরু না খেয়ে সর্বোচ্চ 5 দিন বেঁচে থাকতে পারে, 5 দিন। আর আল্লাহ হায়াতে মানে 10 দিনে বাঁচতে পারে, কিন্তু একটা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না তো। আর আমার তো গরু কম, আমি যত্ন করতে পারছি, আর আমি তো বেকার যুবক, আমি সময় দিতে পারছি। এই কাজটা যদি আমি অন্য কোনো মানুষকে দিতাম, হয়তো আমার গরু আজকে এখন দাঁড়ায় থাকতো না, 2 পায়ে খারাপ থাকতো। এটা কিন্তু বর্তমানের অবস্থান। আমি কিন্তু 4-5-7 দিন আগে কথা বলতেছি। আসলে কথা ভিডিও ছাড়তে পারিনি, কারণ নেটই অফ ছিল, ছাড়বো কীভাবে ভিডিও? তাছাড়া তো আমি সময়ের আপডেট সময়ে দিতে পারতাম। আর আপনারা আমার সময় খুব ভালো করে জানেন, আমি ভিডিও ছাড়ার পাগল, আমি রেগুলার ভিডিও ছাড়ি। তো এখন মূলত কথায় আসি। তো এখন যেহেতু আমি এভাবে খাওয়াচ্ছিলাম, আস্তে আস্তে মনে করেন যে ওর শরীরে ব্যথাটা কমে আসলো। তো ইঞ্জেকশন করতেছিলাম, মেলভেট আর ফ্যানাডিল, আবার তো নিম পাতা রস যেটাই হোক খাওয়াচ্ছিলাম। এগুলো খাওয়ানোর কারণে 5-6 দিনের মধ্যেই মনে করেন যে গরুর শরীরে ব্যথাটা কমে আসলো। আস্তে আস্তে গরুরা খাওয়া দাওয়া শুরু করলো। তো এখন গরু যেহেতু খাওয়া দাওয়া শুরু করছে, গরু যেহেতু আমার খাচ্ছে, সেহেতু কিন্তু আমি অ্যান্টিবায়োটিক করতে পারি। এমনটা না আমার গরু 5 দিন ধরে খাচ্ছে না, কিছু না খেয়ে আছে, শরীরে কোনো কিছু নাই, আমি গরুকে অ্যান্টিবায়োটিক করলে গরু সুস্থ হয়ে যাবে, তা না ভাই। গরুকে খাওয়াতে হবে, সেটা এখন নল দিয়ে হোক, হাত দিয়ে হোক। মানে একটা অসুস্থ মানুষকে যেরকম আদর যত্ন করে খাওয়াতে হয়, এই একটা গরুকেও ওই রকমই আদর যত্ন করে খাওয়াতে হবে। যদি খাওয়াতে পারেন তাহলে মনে করেন যে হবে। তো আমি বললি কি, এই যে খাওয়ালাম, তারপর নিজে নিজে খাওয়া শুরু করলো আল্লাহর রহমতে। কিন্তু এখন যেহেতু কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু আমি 3 দিন 3টা মনে করেন যে অ্যান্টিবায়োটিক করলাম। প্রথম দিন অ্যান্টিবায়োটিক দান আমি করলাম, ভাই বিশ্বাস করবেন না, অ্যান্টিবায়োটিক করার আগে আমার বেশ কিছু মানে এলাকাবাসীরা বলছিল যে তোর গরুটা তুই কিনলি এত টাকা দিয়ে, তুই যে অ্যান্টিবায়োটিক করতেছিস, তোর গরু হয়তো বাঁচবে না। আমি বলতেছি যে এখন আমার পুঁজি যা ছিল, আমার সেই পুঁজিটা আমার অলরেডি গরুর পিছনে ইনভেস্ট করছি। এখন যদি মারা যায়, করার কিছু নাই। আর আল্লাহর রহমতে যদি বেঁচে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এইরকম একটা আশা নিয়ে মনে করেন আমি ওই রাতটা আমার মনে করেন যে টেনশনে ছিলাম যে আমার গরুটা কি বাঁচবে নাকি মারা যাবে। তা আল্লাহর রহমতে সকালে উঠে দেখলাম যে গরু আমার
মানে গরুর খাওয়ার রুচি আরও বেড়ে গেছে, মানে উল্টা কী হয়েছে, গরুর খাবারের রুচি বেড়ে গেছে, গরু খাচ্ছে। মানে মনে হচ্ছে যে গরু একটু আগের তুলনায় ফ্রি, মানে গরু লেজ নাড়াচ্ছে, গরুটা একটু আগের তুলনায় ফ্রি হয়েছে। তো সেখান থেকে একটা সাহস পেলাম, যাক ঠিক আছে। তার দ্বিতীয় দিনে এখন মনে করেন যে আমার ওই ফ্রেন্ড আসলো, আসার পরে এখন অ্যান্টিবায়োটিকের সাথে আরও একটা ইঞ্জেকশন যুক্ত করতে বলল। ঠিক আছে, আরও একটা ইঞ্জেকশন যুক্ত করতে বলল। যাই হোক, নামগুলো আমি বলতে চাচ্ছি না, আবার বললে যদি আপনারা মনে করেন যে দিতে পারেন তো দেন, কোনো সমস্যা নাই। আমি চাই না যে এটা, কিন্তু শোনেন, গরু সুস্থ করারে গোমর বলতেছে, আমি এমনটা না যে হিংসা করে বলবো না, বললে অবশ্যই উপকার হবে। তবে আমার ভিডিওটা শুরু থেকে মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারতেছেন আমার কথা। আমি কিন্তু আবারও বলতেছি যে মনে ভুলেও যদি দেখেন আপনার গরু খাওয়া দাওয়া একদম বাদ দিছে, না খেয়ে আছে, সবসময় খায় না, কিছু শরীরে শক্তি নেয়, সেই অবস্থায় সে গরুকে অ্যান্টিবায়োটিক করবেন না। গরুকে আগে কন্ট্রোলে আনতে হবে, গরু যেন আগে খাওয়া দাওয়াটা করে, গরু যেন খায়। আর কীভাবে খাবে সেটা আমি অবশ্যই বলছি আপনাদেরকে, যে এই নিয়ম করলে গরু অবশ্যই খাবে, গরু সহ গরুর বাপও খাবে। তো এখন বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। তখন দ্বিতীয় দিনে এখন আমার ফ্রেন্ডের সাথে আরও ওর একটা ভাই আসছিলো, ওর ওই ভাই বলতেছে যে গরু যে একটা পা ফোলায়, পায়ে তো রস, হ্যাঁ রস, তখন এই রস কমানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটা হচ্ছে অন্য। তো সে নামটা আমি বলবো আপনাদেরকে। তো এখন কি হলো, ওই ইঞ্জেকশনটা আমি কিনে নিয়ে আসলাম 360 টাকা দিয়ে, 360 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এবং আর অন্যান্য যে অ্যান্টিবায়োটিকগুলো ওগুলো কিনে নিয়ে আসছিলাম। তো এখন ভালো কথা, দ্বিতীয় দিনের ওটা রোজটা হলো। পরের দিন সকালে এখন আমি দেখি যে আল্লাহর রহমতে আমার গরুর যে পাটা ফোলা ছিল, পাটা মনে করেন যে 2 ভাগের 1 ভাগ ফোলা কমে গেছে। তো আমি দেখে একটা সান্ত্বনা পাইলাম যে ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে। কিন্তু আবার লক্ষ্য করলাম ডায়ের নাম্বার যে পাটা আছে না, ওই পায়ে দেখলাম যে পায়ের খুঁড়ার ভিতরে সুন্দর সুন্দর সাদা সাদা পোকা, মনে করেন যে একদল সুন্দরী নারী আছে না, মাশাআল্লাহ, যাই হোক, সুন্দর সাদা সাদা পোকা মনে করেন যে কিরবিল করতেছে। আর এবং দেখতেছি পায়ের উপরের অংশটা কি সুন্দর ফুলে উঠছে। তো দেখে মনটা আমার ভেঙে গেল যে আসলে প্রথমে হলো এলএসডি, এখন আবার হচ্ছে এফএমডি, এরকম একটা কথা, আমার মনটাই ভেঙে গেল। তখন আমার কাছে একটা ড্রপ ছিল, অবশ্যই আপনাদের মাঝে আমি এই ড্রপের নামটাও তুলে ধরবো, যে ড্রপটা দিলে, 1 ফোঁটা দিলে ওই অংশের যতগুলো পোকা আছে সব বের হয়ে আসতে বাধ্য। তাই আমি বলতেছি, আমার এই ভিডিওটা বড় হলেও পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই কিছু শিখতে পারবেন। তো এখন আমি সুন্দর করে ওই ড্রপটা আমি মনে করেন যে দিয়ে দিলাম, ওই পায়ে 2 ফোঁটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সব কটা পোকা বের হয়ে গেল। তো শুধু যে পায়ে হয়েছিল তা না, আবার দেখলাম যে গরুর প্যাটে, তল প্যাটের মনে করেন যে 1 বিঘ, আপনার হাত দিয়ে মাপুন, 1 বিঘ জুড়ে মনে করেন যে একটা দাগ হয়ে আছে, স্কেলের মতন একটা, বাংলা কথা মনে করেন একটা স্কেল আমি গরুর প্যাটের সাথে ঠেকালাম। তো গরুর স্কেলের সাথে যদি ঠেকানো, একটা স্কেলের সময় একটা দাগ হয়ে আছে, স্কেলের মতনই দাগ, আর সামনে একটা গোল, বুঝছেন, একটা গোলের সাথে স্কেলে একটা দাগ হয়ে আছে। ওই আবরণটা জুড়ে মনে করেন যে ওপর দিয়ে যখন আমি গোসল করাতে যাই, গোসল করানোর সময় আমি লক্ষ্য করলাম যে ওর ওইখানেও মনে করেন যে একটু হাত দিয়ে ডলা দিছি, দেখি ওখানেও মনে করেন যে চামড়ার ওপর দিয়ে পোকা ঘুরে বেড়াচ্ছে, সাদা সুন্দর পোকা, এক প্রকারের মায়াবী পোকা। ওদের যদি মেকআপ করে দেওয়া হতো আরও সুন্দর লাগতো, ওদের রূপের আগুনে মনে করেন যে চামড়া ফেটে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরে ওইখানেও ড্রপটা দিয়ে দিলাম। তো আল্লাহর রহমতে ড্রপ দেওয়ার পরে পোকাগুলো মারা গেল। তারপরে ভায়োডিন দিয়ে মনে করেন আমি জায়গাটা পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দেওয়ার পরে আস্তে আস্তে ওখান থেকে ফোলাটা কমে গেল। আর এই যে অ্যান্টিবায়োটিক তো করছি, অ্যান্টিবায়োটিক করার কারণে যে ল্যাম্পিগুলো যে ছিল না গায়ে, এই ল্যাম্পিগুলোতে ছোটো হয়ে আসবে এটা আমি কোনো জন্য কল্পনা করিনি। বড় গোটাগুলো ছোটো গোটায় পরিণত হয়েছে, অনেক শুকাচ্ছে। আর আমি কিন্তু এটা করছি কিন্তু যখন ফাটা শুরু হয়েছে তখন, এবং খাবারের রুচিটা ঠিক ছিল বিধায় আমি করার সাহস পাইছি, তাছাড়া কিন্তু আমি জীবনেও আমি অ্যান্টিবায়োটিক করতাম না। তো আল্লাহর রহমতে গরু আমার ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমি ভায়োডিন দিচ্ছি, যেখানে মনে করেন স্পট বা ফাটা শুরু হয়েছে সেখানে কিন্তু আমি ভায়োডিন লাগাচ্ছি।
এমনটা না যে আমি আপনাদের মাঝে কোনো কিছু লুকাচ্ছি। আমার এই গৌরব দিয়ে কিন্তু কেউ মনে করবে না ল্যাম্পি হয়েছে, কিন্তু আর শরীরের কিন্তু অনেক জায়গাতেই কিন্তু ল্যাম্পি হয়েছে। কিন্তু আপনারা সকলে দোয়া করবেন যেন এই গরুটার যেন ল্যাম্পি ভালো হয়ে যায়, কারণ একটা অসুস্থ মানুষ যেরকম অসুস্থ হলে কষ্ট পায়, একটা অসুস্থ গরুও যখন অসুস্থ হয় তখন অনেক বেশি কষ্ট পায়। তো এখন আমি বলি আমি আসলে কি অ্যান্টিবায়োটিক করছিলাম। গরুর খাবারটাকে কন্ট্রোলে আনার পরে আমি অ্যান্টিবায়োটিক করেছিলাম হলো টাফিন ভেট নামের একটা অ্যান্টিবায়োটিক, যেটা হলো অ্যান্টিবায়োটিকই বলা যায়, করতে হয় কার্যকরিতা কি সেটা তো আমি বললাম, এটাই হলো কার্যকরিতা। কারণ 3 দিন অ্যান্টিবায়োটিক করছি, তো 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন মনে করেন যে ব্যাপারটা ছিল এইরকম। অ্যান্টিবায়োটিকের সাথে মনে করেন যে লগ্ন সোনা নামে আরেকটা অ্যান্টিবায়োটিক, ওটা করা লাগছিল রস কমানোর জন্য। আর এই লগ্ন সোনা কিন্তু আপনার গরুকে কিন্তু তখনই দিতে পারবেন যখন আপনার গরুর শরীরে পানি আছে, মানে গরু খাওয়া দাওয়া ঠিক আছে, গরুর শরীরের শক্তি মোটামুটি আছে। যদি আপনি লগ্ন সোনাটা যদি ডিরেক্ট যদি মানে পুশ করেন একটা অসুস্থ গরুর উপরে, মানে যে গরু 4-5 দিন ধরে না খেয়ে আছে, আমার বিশ্বাস সেই গরুটা ডিহাইড্রেশনে মারা যাবে। আর অবশ্যই একটা থার্মোমিটার কিনে নিয়ে আসবেন, ডেইলি জ্বর মাপতে হবে। ডেইলি জ্বর মাপবেন যে আজকে কীরকম জ্বর, কালকে কীরকম জ্বর অনুযায়ী দেবেন। এবং মেল ভেট নামের যে ইঞ্জেকশনটা, এই ইঞ্জেকশনটা খুব কার্যকরী একটা ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা করলে গরুর খাবার রুচি ঠিক থাকে। আর এই যে আপনাদের এখন আমি দেখাবো যে আসলে আমি কি মানে কীভাবে মানে ওষুধ তৈরি করতে, এটা হলো জাতনিম পাতা। মানে আমি আসল কথা এইভাবে আমি গরু পালতেছি, মানে গরু সুস্থ করতেছি। আর এইভাবে সুস্থ করে আমি অবশ্যই ভালো একটা ফলাফল পাইছি। এমনটা না যে আমি ফলাফল পাইনি, আমি অনেক ভালো ফলাফল পাচ্ছি। আপনারা চাইলে ফলো করতে পারেন এই জিনিসগুলা, এতে করে আপনারা শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। তাই আপনারা পারলে ভিডিওটাকে মনে করেন যে ডাউনলোড দিয়ে রাখুন, এতে করে আপনাদের পরে মানে সুবিধা হবে, বা স্ক্রিন রেকর্ড করে রাখুন। তা আসল কথা কাজ করতে তো সময় লাগে, সময় লাগুক, কিছু করার নাই। তো এই যে নিম পাতাটা বাটার পরে এখানে রসুন দিতে হবে, রসুনও বাটে নিতে হবে। রসুন দেওয়ার পরে সুন্দর করে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো লেবুর রস যেটাকে বলেন, এই জিনিসগুলো দিতে হবে। না দিলে কিন্তু চাকরি থাকবে না ভাই, আমি আগেই বলে রাখলাম। আপনি আপনার গরু যত বেশি যত্ন করবেন এর তত বেশি ফলন পাবেন। আপনি যখনই অযত্নে রাখবেন তখনই আপনার গরু ধ্বংস হয়ে যাবে। আর এই জিনিসটা আপনারা যদি ফলো করতে পারেন, আমি আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনার গরু সুস্থ হয়ে যাবে। আর ব্রাদার চাপ নাই, আমি অবশ্যই আমার গরুর প্রত্যেক দিনের আপডেট আপনাদের মাঝে আমি রেগুলার শেয়ার করব প্রত্যেক দিনে। যেহেতু এখন নেট চলে আসছে, আমার আর কোনো সমস্যা নাই, আমি আছি আপনাদের মাঝে, আপনারা থাকুন আমার মাঝে। আমার ভিডিওগুলো একটু বেশি হয় লং টাইম, কিন্তু সেটা বিষয় না। আপনারা যতদিন আমার পাশে থাকবেন আমি ততদিন আপনাদের মাঝে আমার ভিডিও ছাড়বো। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দেব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।